সচিবালয় ঘেরাও নিয়ে আনসারদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত বেশ কয়েকজন। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে লক্ষ্য, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা, সবাইকে ধৈর্য ধারণের আহ্বান। দেশে বন্যা পরিস্থিতির উন্নতি, খাবার ও সুপেয় পানির তীব্র সংকট, নেই নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা। বিডিআর হত্যাকাণ্ডের অভিযোগে হাসিনা সহ 14 জনের বিরুদ্ধে মামলা, গণ অভ্যুত্থান ঘিরে সহিংসতায় আরো 7 হত্যা মামলা। চাঁদাবাজি আর দখল বাণিজ্যের শত কোটির মালিক বরিশাল সিটি সাবেক মেয়র, চাচার ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ নগরবাসী। পাকিস্তানের মাটিতে টাইগারদের ঐতিহাসিক জয়, বিপ্লবী ছাত্র জনতাকে উৎসর্গ, ম্যাচ সেরার অর্থ বর্ণাঢ্যদের দিলেন মুশফিক। দেখছিলেন শিরোনাম সংবাদ, সকালের সঙ্গে আছি আমি ফারজান আলীনা। আনসার সদস্যদের আন্দোলনের কারণে টানা 10 ঘন্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এর আগে সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার রাত 9টার দিকে ঘটে এই ঘটনা। রাত 8টার দিকে ফেসবুক পোস্ট দিয়ে সচিবালয়ে নিজেদের অবরুদ্ধ থাকার কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম। সবশেষে আনসার সদস্যদের ছত্রভঙ্গ করে দেয় শিক্ষার্থীরা। এনআই নাহিদের রিপোর্ট। ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল সচিবালয়। চাকরি জাতীয়করণের দাবিতে দুপুর থেকেই সচিবালয় ঘিরে অবস্থান করছিল আনসার সদস্যরা। এক পর্যায়ে রোববার রাত 8:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সহ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের আনসার সদস্যরা আটকে রাখে। এ বিষয়ে ফেসবুকে পোস্ট দিলে তাদের উদ্ধারে রওনা হন শিক্ষার্থীরা। পরে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় শিক্ষার্থীদের। বেশ কিছুক্ষণ ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে অন্তত 30 জন আহত হন। আমরা এখানে ত্রাণ সামগ্রী কাজ করতেছিলাম, ওরা আমাদের গাড়ি আটকাই দিয়েছে। মানে এটা কেন ভাই? এইরকম একটা কাজে সোশ্যাল ওয়ার্ক তারপর স্টুডেন্টরা করতেছি, ওয়াই দে স্টাক আস। আবার আমার লিডারদেরকে আটকায় রাখছে এখানে। কিল মারছে ওখান থেকে, এত বড় বড় ইটা মারছে। তারপর ওদিকে ঢাকা মেডিকেলে আমাদের ছেলেপেলে এখনো ভাই, ওরা কোত্থেকে মদত পাচ্ছে স্টিল নাও, ওদেরকে বের করেন। জাতীয়করণের দাবিতে যে আনসার বাহিনী তারা যে সদস্যরা ছিল আমাদের শিক্ষার্থীদের উপর অত্যন্ত সুচারুভাবে আক্রমণ করছে, যার ফলে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী আহত হয়েছে। এই যে আজকে 17 বছর ধরে তারা আন্দোলন করতে পারে নাই, এখন মানুষ মরে যাচ্ছে, মানুষ শত শত টাকা দান করে ত্রাণ পাঠাচ্ছে। আমরা 2 দিন যাবত ঘুমাইতে পারি না, টিএসসিতে কাজ করতেছি, কিন্তু ওরা এই মুহূর্তে আওয়ামী ফ্যাসিস্টের দালাল হয়ে রাস্তা আটকায় দেয়। পরে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন সাধারণ জনতা। ছাত্র জনতার ধাওয়ায় পালিয়ে যায় আন্দোলনরত আনসার সদস্যরা। আনসার বাহিনীকে সচিবালয় ঘেরাওয়ের নির্দেশ দিয়েছে। এর মধ্যে যুবলীগ ছাত্রলীগের ছেলেপেলে ঢুকে এখানে গুলি করেছে। আমরা তাদেরকে ছাত্র জনতা সবাই মিলে তাদেরকে প্রতিহত করেছে। আমরা তৎক্ষণাৎ টিএসসি থেকে বিশাল জনতা একসাথে আসলাম। আমরা খুব শান্তিপূর্ণভাবে ছিলাম। হঠাৎ করে আনসাররা আমাদের দিকে এলোপাতারি ইট পাটকেল নিক্ষেপ শুরু করলো। আমরা আত্মরক্ষা করতে পিছু হটলাম। আমরা সংগঠিত হয়ে যখন আবার আসলাম, তখন এই মুহূর্ত থেকে 25 থেকে 30 রাউন্ড ক্রমাগত গুলি করা হয়েছে। সারা দেশে বন্যা, আপনারা জানেন, বন্যার পানির তোড়ে হাজার হাজার মানুষ যেখানে গৃহহারা, লক্ষ লক্ষ মানুষ যেখানে গৃহহারা, ওই ভারতের দালালেরা, রয়ের এজেন্টরা আজকে কিভাবে সচিবালয় ঘেরাও করে এদেশের অগ্রযাত্রাকে রুখে দিতে চায়। একজন আনসার আটকা পড়ছিল সাধারণ ছাত্রদের কাছে, তাকে আমি ধরতে গেছি, সেভ করতে গেছি, পিছন থেকে 4 জন আনসার এসে আমাকে বেধড়ক পিটাইছে। এটার আমি সুষ্ঠু বিচার চাই, তদন্ত করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে সেনাবাহিনীর সদস্যরা। সবশেষে আনসার সদস্যরা ছত্রভঙ্গ হলে সচিবালয় থেকে মুক্ত হন কর্মকর্তারা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। এদিকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যার যা দাবি আছে তা লিখিতভাবে জানাতে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি। বিশেষ ব্যাপারে
আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে, আমার অফিসের আশেপাশে, শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত 16 বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে, সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন, তাহলে দুঃখ ঘোচানোর সকল পথ বন্ধ হয়ে যাবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের কাজ করতে দেন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান। আমরা আপনাদের বিপক্ষ দল নয়। আইনসঙ্গতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করব, কিন্তু আমাদেরকে ঘেরাও করে এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে আমাদের কাজে বাধা দেবেন না। সবাই মিলে তাদের বোঝান, তারা যেন এই সময়ে তাদের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজে বাধা না দেন। যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা স্বৈরাচার পতনের আন্দোলনে অংশ নিয়েছিল, সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। নির্বাচন কখন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বলে স্পষ্ট করেন ডক্টর ইউনূস। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণের 17 দিন পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যা একযোগে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র এবং বেসরকারি টেলিভিশনগুলো সম্প্রচার করে। তাদের স্মরণে রেখে আজকের কথাগুলো বলছি। বক্তব্যের শুরুতে দেশের বন্যার্তদের সহায়তায় ত্রাণ তৎপরতা সহ পুনর্বাসনে একযোগে কাজ করার কথা জানান প্রধান উপদেষ্টা। সরকারি বেসরকারি পর্যায়ে নেবার আয়োজন করেছি। এরপর ধাপে ধাপে তুলে ধরেন বিগত সরকারের সময় দেশের প্রশাসন সহ বিভিন্ন সেক্টরে বিদ্যমান বৈষম্য দূর করতে পরিকল্পনা জানান তিনি। নিত্যপণ্যের দাম কমানো, বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ বিভিন্ন বাহিনীর দায়িত্বশীল আচরণ নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। দুঃশাসন, দুর্নীতি, অন্যায়, অবিচার, নিপীড়ন, বিচারের নামে প্রহসনের মাধ্যমে জনসুরক্ষা বিপন্ন করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আরো বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে তা মতনৈক্যের কারণে হাতছাড়া করা যাবে না। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা অর্জন করলাম, আমরা আমাদের মতানৈক্যের কারণে সেটা যেন হাতছাড়া করে না ফেলে। এই সুযোগ এবার হারিয়ে ফেললে আমরা জাতি হিসেবে পরাজিত হয়ে যাব। আমরা এই অর্জনকে কিছুতেই হারিয়ে যেতে দেব না। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে, তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর একটি শ্রদ্ধেয়, সকল দিকে দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। ছাত্ররা বর্তমান সরকারের নিয়োগকর্তা উল্লেখ করে তিনি বলেন, আপাময় জনসাধারণ সরকারকে সমর্থন করেছে। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয়, আমরা কখন যাব। নতুন বাংলাদেশ গড়তে সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালনের কথা জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচন কবে হবে তা রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। বিভিন্ন সেক্টরে বৈষম্যের শিকার হওয়া মানুষের দাবি নিয়ে সড়কে আন্দোলনে না নেমে লিখিতভাবে জানানোর আহ্বান জানান তিনি। গত 16 বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে, সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন, তাহলে দুঃখ ঘোচানোর সকল পথ বন্ধ হয়ে যাবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের কাজ করতে দেন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান। সরকার দেশের সংস্কারে কাজ করছে জানিয়ে আলোচনার মাধ্যমে সরকারের করণীয় নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা চেয়েছেন প্রধান উপদেষ্টা। আমাদের সকলের স্বপ্ন বাস্তবায়নে সফল হয়। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। এদিকে নিরপেক্ষ সাংবাদিকতা নিশ্চিত করতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি কথা বলেন। এ সময় বিদেশি সাংবাদিকদের দ্রুত ভিসা দিতে নির্দেশ দেন তিনি। বিদেশি সংবাদকর্মীদের এদেশে আসার পর যে অলিখিত নিষেধাজ্ঞা ছিল, ইতিমধ্যে আমরা তা তুলে নিয়েছি। বিদেশি সাংবাদিকদের দ্রুত ভিসা দিতে সংশ্লিষ্ট
কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আশা করি পরিবর্তিত পরিস্থিতিতে গণমাধ্যম কর্মীরা নিরপেক্ষ সাংবাদিকতা চালিয়ে যাবেন। কুমিল্লায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গোমতী নদীর ভাঙনে প্লাবিত হয়েছে অন্তত 270টি গ্রাম। ফেনীতেও কমতে শুরু করেছে পানি, তবে দেখা দিয়েছে খাবার এবং সুপেয় পানির তীব্র সংকট। নোয়াখালী এবং লক্ষ্মীপুরেও বেড়েছে দুর্ভোগ। এদিকে ভোলা, মৌলভীবাজার এবং রাঙ্গামাটিতে পরিস্থিতি উন্নতির দিকে। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। কুমিল্লার বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ অবনতির দিকে যাচ্ছে। কুমিল্লার গোমতী নদীতে পানি বাড়তে থাকায় বাঁধের অন্তত 29টি স্থানে ফাটল দেখা দিয়েছে। গোমতীর ভাঙনের ফলে অন্তত 270টি গ্রাম প্লাবিত হয়েছে। ভাঙন কবলিত গ্রামের অন্তত 30,000 পরিবার আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। দুর্গত এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হলেও এখন ওই আশ্রয় কেন্দ্রগুলো নিরাপদ নয়। সোনার বাংলা কলেজের একতলা নিচে যারা আছে হেরারকে উদ্ধার করেন, কারণ বেশ যদি উদ্ধার না করেন তাহলে এখন মনে করেন যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে। স্কুল কোনো জায়গা দিতে আসে না, আমরা স্টেশন পরবাস থাকতেছি বাচ্চা লইয়া। এখানে প্রকৃতভাবে দরকার এখন নৌকা অথবা বোট যেভাবে পারেন এখানে এই এলাকায় নৌকা নিয়ে আসতে হবে। নোয়াখালীতে মোট 826টি কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় 1.5 লাখ বানভাসী। ব্যক্তি উদ্যোগ ছাড়াও সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন বানভাসী মানুষের মাঝে খাবার ও পানি বিতরণ করছে। পানিতে ঘরবাড়ি সব ডুবে গেছে, সেই জন্য আমরা এখানে মহিলা কলেজে আসছি। এখানে আমরা ভালো আছি, খাবার পাইতেছি 3 বেলা। আমাদের ঘরবাড়ি ডুবে গেছে, আমরা এই জন্য আশ্রয়কেন্দ্রে আসছি। আমরা ভালো আছি, আমরা খাবার দাবার পাইতেছি, আমাদের কোনো সমস্যা হইতেছে না। ব্রাহ্মণবাড়িয়ায় গত 48 ঘন্টায় আখাউড়ার হাওড়া নদীর পানি 35 সেন্টিমিটার কমে বিপদসীমার 57 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বন্যার পানিতে বিভিন্ন স্থানে সড়ক ও বাঁধ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে টানা 10 দিন পর উপকূলীয় জেলা ভোলায় কমতে শুরু করেছে জোয়ারের পানি। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও বন্যার পানি গত 24 ঘন্টায় মেঘনার দৌলত খান পয়েন্টে 36 সেন্টিমিটার এবং তজুমউদ্দিন পয়েন্টে বিপদসীমার 57 সেন্টিমিটার ওপরে প্রবাহিত হয়েছে। দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। ঘরের ভিতরে পানি উঠতে গেলে ঘরে কোনো রান্না বান্না করা যায় না, আসমুখ করলে অনেক কষ্ট বুঝছেন। আমরা এই যে আজকে কতদিন জ্বরে পানিতে ডুবে রয়েছি, কোনো আমাদের কোনো এলাকা নাই না, সরকারে কোনো আমাদের কোনো কিছু সাহায্য করে না। আমরা খাওয়ার জন্য মানুষের অনেক কষ্ট, কোনো আমরা ভাত রান্তাম পানি দিনকে চিরাই না খায় রয়েছি। মৌলভীবাজারের 7টি উপজেলায় 1টি পৌরসভা ও 48টি ইউনিয়নে 3 লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। জেলার 84টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় 10,000 মানুষ। কিভাবে খাইমু আর কিভাবে চলমু একমাত্র কেউ কইতো না, খাল্লা ছাড়া খাইতে পারতাম না, বাজার করতে পারতাম না, পানিলে 8,000 না, বড় কষ্ট মাঝে আছি আমরা। প্রত্যেকটি ওয়ার্ডই পানিবন্দী হয়ে গেছে। এদিকে গত 2 দিন বৃষ্টিপাত না হওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে প্লাবিত হওয়া কিছু গ্রামে এখনো বন্যার পানি রয়ে গেছে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এদিকে আগামী 24 ঘন্টায় পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নূপুর মাহমুদকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল মোহনা। ফেনী সহ বন্যা কবলিত জেলায় পরিস্থিতি উন্নতির দিকে। নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। বন্যা পরিস্থিতি নিয়ে রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। সরকার থেকে এবং ব্যক্তিগত পর্যায় থেকে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মজুদ রয়েছে। এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। সমন্বয়হীনতার খবর আমাদের কাছে আসেনি। জেলা প্রশাসকগণ এবং স্থানীয় সেনাবাহিনী যারা কর্মরত রয়েছেন, তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছেন, তারা ওখানে একসাথে সমন্বয় করে কাজ করছেন। কোথাও সমন্বয়হীনতার কোনো খবর আমাদের কাছে আসেনি এ পর্যন্ত।
দেশের সব দুর্গত জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুত আছে জানিয়ে তিনি 11 জেলায় বরাদ্দের চিত্র তুলে ধরেন। পানি নেমে যাওয়ার পর পানিবাহিত রোগের প্রাদুর্ভাব নিয়ে সবাইকে আগাম সতর্ক থাকার পরামর্শ দেন সচিব। পানি নেমে যাওয়ার পরেই অনেক সময় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটে থাকে, এই ব্যাপারে আমরা সতর্ক করেছি এবং প্রত্যেককে নিরাপদ পানি ব্যবহার করার জন্য অনুরোধ করেছি এবং এক্ষেত্রে গবাদি পশু থেকে শুরু করে সবাই যাতে নিরাপদে থাকে সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। এর আগে সাংবাদিকদের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান। গত 24 ঘন্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকাগুলোতে বৃষ্টিপাত কমায় পানি নামছে বলে জানান এ আবহাওয়াবিদ। উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চলে নদ নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। আমাদের যদি বিগত 24 ঘন্টায় আমরা দেখি যে ফেনী, কুমিল্লা এবং তার যে উজানে ভারতের ত্রিপুরা অংশে ভারী বৃষ্টিপাত উল্লেখযোগ্য পরিমাণে হয়নি, ফলে ত্রিপুরার দেশের উজান এবং ত্রিপুরাতেও নদ নদীর পানি সমতল কমছে এবং ফেনী এবং কুমিল্লার নদ নদীর পানি সমতল বর্তমানে কমার দিকে আছে। আগামী 24 ঘন্টায় ফেনী জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলেও জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। বাংলাদেশকে কাবু করতে বন্যার পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিলেও গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে ভারত বাংলাদেশের 45 লাখ মানুষকে বন্যায় ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। সাইফুল রিপনের প্রতিবেদন। বন্যার্তদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় তহবিল করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার বিষয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। বন্যার্তদের সহায়তায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এখানে ত্রাণ সংগ্রহ করা হবে। হঠাৎ করে সুইচ গেট খুলে দেওয়া এবং বাংলাদেশের মানুষ ভেসে যাওয়া এটি উচিত ছিল আমাদের পার্শ্ববর্তী দেশে। এটা যথাসময়ে অবহিত করা, যেটা ওনারা করেন নাই এবং আমাদের 45 লক্ষ লোক আজকে পানিবন্দী হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদিকে সিলেটে জেলা ও মহানগর বিএনপির মতবিনিময় সভায় অংশ নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত। জানতে যে পানিগুলো আসে তার বেশিরভাগই আসছে ভারত থেকে। বারবার কথা বলা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসছেন, এসে কথা বলেছেন যে তারা এই পানির সমস্যার সমাধান করার জন্য বিশেষ করে আপনার যে 54টি অভিন্ন নদী রয়েছে সেই অভিন্ন নদীগুলোর পানির বন্টনের ব্যাপারে দুর্ভাগ্যজনক ভাবে আজ পর্যন্ত সেটার সমাধান হয়নি। এটা এক ধরনের একটা অস্ত্র তারা ব্যবহার করতে পারেন যে কোনো সময়, যেটা দিয়ে বাংলাদেশকে একটু কাবু করে রাখা যায়। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরুর আহ্বানও জানান মির্জা ফখরুল। নির্বাচন কমিশন, প্রশাসন এবং আপনার অন্যান্য জায়গায় যে সংস্কার করা দরকার সেই সংস্কারগুলো করে তারা একটা অতি দ্রুত একটা একেবারেই নিরপেক্ষ নির্বাচন, অবাধ নির্বাচনের ব্যবস্থা তারা করবেন। সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের দ্বারা নির্বাচিত একটি পার্লামেন্ট এবং একটি সরকার গঠন হবে বলে আমরা প্রত্যাশা করি। আমরা সহযোগিতা করব, তবে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই আস্থার মধ্যে নিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে, সংলাপ করতে হবে। যারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। কিছু জায়গায় গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে, এরা কেউ বিএনপির লোক নাই মনে করি না, এরা নিশ্চয়ই সন্ত্রাসী, দুর্বৃত্ত। আমার অনুরোধ থাকবে আপনাদের সকলের কাছে তাদেরকে ধরিয়ে দিন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। পিলখানা বিদ্রোহ মামলার আসামি সাবেক বিডিআরের ডিএডি আব্দুল রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মামলা করা হয়েছে। এছাড়া সাবেক সেনাপ্রধান আব্দুল আজিজ, শেখ সেলিম, নানক, মির্জা আজম সহ মোট 13 জনের নামে হত্যা মামলা হয়েছে। মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় কারাগারে ইনজেকশন প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে। সাবরিনা মজুমদারের রিপোর্ট।
2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় সকালটা শুরু হয়েছিল তৎকালীন বিডিআরের বার্ষিক বিশেষ আয়োজন দিয়ে, কিন্তু শেষ হয় রক্ত, লাশ আর বারুদের গন্ধে। 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় দাবি আদায়ের নামে তাণ্ডব চালায় কিছু বিডিআর সদস্য। প্রাণ হারায় তৎকালীন মহাপরিচালক সহ 57 জন সেনা কর্মকর্তা এবং 17 জন বেসামরিক নাগরিক। ওই বিদ্রোহের ঘটনায় করা মামলার আসামি বিডিআরের উপপরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যু হয়। এই ঘটনায় তার ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ বাদী হয়ে হত্যা মামলা করেন। দীর্ঘদিনের একটা পরে আমরা মামলা করতে পারছি, এজন্য আল্লাহর কাছে লাখ শুকরিয়া। তার অভিযোগ, বিদ্রোহের ঘটনার মিথ্যা সাক্ষী দিতে রাজি না হওয়ায় মামলায় ফাঁসিয়ে 2010 সালের 29 জুলাই শরীরে ইনজেকশন পুশ করে হত্যা করা হয় আব্দুর রহিমকে। তাকে মূলত মারার উদ্দেশ্যই ছিল 2009 সালের 25 ফেব্রুয়ারিতে, কিন্তু ওই দিন মারতে ব্যর্থ হয়। পরবর্তীতে তাকে কারাগারে নিয়ে ইনজেকশনের মাধ্যমে তাকে মারা হয়। এটা 2010 সালের জুলাই মাসে। রাজসাক্ষী হলে অভিযোগ থেকে খালাস এবং বিদেশে স্থায়ী হওয়ার প্রলোভনও দেখানো হয়। বাদীপক্ষের আইনজীবী জানান, কারাগারের মৃত্যুর কারণ উদ্ঘাটনে প্রাথমিক তদন্ত রিপোর্ট চেয়েছেন আদালত। কোর্ট তলব করছে চকবাজার থানাকে যে অপমৃত্যু মামলার রিপোর্ট দেওয়ার জন্য, ডিটেলস এবং রিপোর্ট দেওয়ার জন্য। দেন পরবর্তীতে কোর্ট পরবর্তী প্রসিডিং আগাবে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজিবি মহাপরিচালক ও সেনাপ্রধান আজিজ আহমেদ, শেখ সেলিম, শেখ হেলাল, মির্জা আজম, হাসানুল হক ইনু, আইনজীবী মোশাররফ হোসেন কাজল সহ 13 জনকে আসামি করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও 200 জনকে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে 6 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। রোববার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মহসিন এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান। কোটা আন্দোলন চলাকালে রূপগঞ্জের স্কুল ছাত্র রোমান হত্যা মামলায় তার 10 দিনের রিমান্ড আবেদন করে আইনজীবী। শুনানি শেষে বিচারক 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার দিবাগত রাত 3টার দিকে শান্তিনগরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। পরে তাকে নারায়ণগঞ্জের আদালতে তোলা হয়। এই মামলার মূল রহস্য এবং অস্ত্র, গুলি এবং বোমা এবং অন্যান্য কোন কোন আসামি জড়িত সেইগুলি উদ্ধার, সেই তথ্য উদ্ঘাটনের জন্য, অস্ত্র উদ্ধারের জন্য 10 দিনের রিমান্ড চাওয়া হয় এবং তাকে 6 দিনের রিমান্ড বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব কাজী মহসিন সাহেব 10 দিন চাইছিল, 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। কোটা আন্দোলনে বগুড়ার রিকশা চালক কমর উদ্দিন বাঙ্গিকে হারিয়ে দিশে হারা তার পরিবার। ন্যায় বিচারের আশায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ জেলায় 82 জনকে নেতাকর্মীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন তার স্ত্রী। ন্যায় বিচার নিশ্চিতের পাশাপাশি অসহায় পরিবারটির দায়িত্ব নেবে সরকার, এমনটাই প্রত্যাশা স্বজন এবং এলাকাবাসীর। বগুড়া সহকর্মী সঞ্জু রায়ের প্রতিবেদন। একমাত্র সন্তানকে হারিয়ে আজও চোখের পানি শুকায়নি বগুড়ায় স্বৈরাচার পতন আন্দোলনের শহীদ রিকশা চালক কমর উদ্দিন বাঙ্গির মা জমেলা বেগমের। একমাত্র উপার্জনক্ষম সন্তানের শূন্যতায় বৃদ্ধ বয়সে জমেলার কাঁধে এসে পড়েছে নিহত কমর উদ্দিনের অন্তঃসত্ত্বা স্ত্রী ও 3 সন্তানের দায়িত্ব। ছেলেটা 4-5 লোকে ভাত দিচ্ছিল, ছেলেটা মরে গেছে। এখন খুব কষ্টে চলতেছি। এখন চলবে গেলে কিভাবে মানুষ মানবি, কিভাবে তারা লেখাপড়া করবি, বউটার খুব কষ্ট পোয়াইতি, কি করবো। এদিকে মানসিকভাবে দীর্ঘদিন থেকে অসুস্থ বাঙ্গির স্ত্রী যেন স্বামী হারানোর শোকে পাথর হয়ে গেছেন। 3 সন্তান কাজলি, তহিদ ও 2 বছরের আব্দুল্লাহ বাবার ভালোবাসা পেলেও অনাগত সন্তানটি পেল না তার জন্মদাতাকে দেখার সুযোগটুকু। সরকারের মানবিক সহযোগিতার আহ্বান নিহতের স্বজন ও এলাকাবাসীর। ও হলে মনে করেন 5-7টা মানুষ চলাফেরা করে, এখন সে যে মারা গেছে তার এগুলোটা কিভাবে চলবি? আমার ভাই ইস্কা চালে খাচ্ছিল, কোনো কিছু নেই। এখন আমার ভাইটা যাতে 7টা মানুষ যাতে চলতে পারে। সরকারের কাছে না করতে করি, আপনারা কাছে করি
চলতে জানি করে খাওয়ার পায় সেই ব্যবস্থা আপনারা করবি। গত 4 আগস্ট বিকেল 5টায় শহরের নবাববাড়ি সড়কে আন্দোলনে হামলার শিকার ছাত্রদের বাঁচাতে গিয়ে শরীরে 4টি ও মাথার পিছনে 1টি সহ মোট 5টি গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বাঙ্গির। এ ঘটনায় 20 আগস্ট স্ত্রী তহমিনা বাদী হয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ মোট 82 জনের নামে হত্যা মামলা দায়ের করেন। ন্যায় বিচার নিশ্চিতের পাশাপাশি হতদরিদ্র এ পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানান বাদীর আইনজীবী ও রাজনৈতিক নেতাকর্মীরা। বগুড়া জেলা বিএনপি সহ বিএনপি পরিবার আমরা তাকে নগদ কিছু অর্থ সহায়তা দিয়েছি এবং আমরা ওই পরিবারকে বলে এসেছি আমরা আপনাদের পাশে আছি, যে কোনো প্রয়োজনে দাঁড়াবো। অত্যন্ত ছোট্ট একটা শিশু তার কোলে ছিল, দেখে আমার খুবই কষ্ট লেগেছে যে এমন একজন মানুষকে হত্যা করলো যাদের দেখাশোনার আর কোনো লোক থাকবে না। ছাত্র জনতাকে বাঁচাতে গিয়ে বাঙ্গির এ বীরত্বের মৃত্যু বাংলাদেশের জন্য গৌরবের। এবার তার সন্তানদের দায়িত্ব সহ হতদরিদ্র পরিবারটির দুবেলার ভাতের অধিকার নিশ্চিত করবে রাষ্ট্র, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। দেখছেন সংবাদ সকাল। চাঁদাবাজি আর দখল বাণিজ্যে শত কোটির মালিক বনে গেছেন বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান এবং সাবেক মেয়র। চাচার ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ নগরবাসী বিক্ষোভে নেমেছেন। তবে স্বৈরাচার হাসিনার পতনের পর থেকে উধাও বরিশালের এই 2 সাবেক মেয়র। শাহিন সুমনের তোলা ছবিতে বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। 2018 সালে প্রশ্নবিদ্ধ নির্বাচনের মধ্য দিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এরপর থেকেই নগরী জুড়ে দখল বাণিজ্য আর চাঁদাবাজিতে আগ্রাসী হয়ে ওঠে তার অনুসারীরা। উপার্জিত অর্থের বড় একটা অংশ জমা হতো মেয়র সাদিকের ব্যক্তিগত কোষাগারে। 5 বছর পর ভাতিজাকে সরিয়ে দলীয় মনোনয়ন দেয়া হয় চাচা আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতকে। মেয়রের দায়িত্ব নিয়ে ভাতিজা সাদিকের সময়ে বরাদ্দ দেওয়া নগরীর 18টি হাটবাজারের ইজারা বাতিল করেন চাচা খোকন সেরনিয়াবাত। এগুলো দখলে নেয় তার নিজের লোকজন। নগরীর 2টি বাস টার্মিনাল সহ লঞ্চঘাট ও বালুমহল সহ অন্যান্য স্থাপনাও সাদিক আব্দুল্লাহর অনুসারী দখলদারদের কাছ থেকে পুনরায় দখলে নেয় খোকন অনুসারীরা। নগরীর অটো সার্ভিস থেকে প্রতিদিন চাঁদা নেওয়া হয় লক্ষাধিক টাকা। এভাবেই ফুলে ফেপে ওঠে খোকন সেরনিয়াবাত ও সাদিক আব্দুল্লাহর সম্পত্তি। কিছু দিনের মধ্যেই কোটি কোটি টাকার মালিক বনে যান খোকন সেরনিয়াবাত। বিভিন্ন বাজারগুলি তারা দখলদারিত্ব করে সিটি কর্পোরেশনের দোহাই দিয়ে সাধারণ মানুষের রেকর্ডীয় সম্পত্তির উপরে তারা বিভিন্ন রকম বুলডোজার চালিয়েছেন। চাঁদাবাজির কথা এখন বলা যায়, ওই সময় তো নামও লওয়া যায় না, কেননা যেই চাঁদাবাজি উচ্চারণ করছে তারই হত্যা করা হয়েছে, তারই মামলায় জড়িত করা হয়েছে। চাচা ভাতিজার অনিয়মের শিকার হন খোদ সিটি কর্পোরেশনের কর্মচারীরা। বিক্ষোভে নামেন মেয়রের বিরুদ্ধে। একবেলা খাইয়ে 2 বেলা না খাইয়ে এখানে চাকরি করতেছে সবাই, আমি একা না, এখানে সবাই। আর যেহেতু এরকম করতেছে, কতদিন মানুষ এইভাবে পেটে পাথর বাঁধতে বাঁচবে? আমাদের বেতন বাড়াইতে হবে, আমরা বেতন ঠিক মতো পাইতে আসি না, এবং আমাদের যে বয়স সবাই শেষ হয়ে গেছে, আমাদের স্থায়ী করা দাবি। কেউ 10,000, কেউ 15,000, কেউ 12,000, আর আমাকে 30 দিন 31 দিনই ঘাটা লাগে, আমাকে একটু বসার জায়গাও নাই। গত 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর লাপাত্তা বরিশাল সিটি কর্পোরেশনের এই সাবেক 2 মেয়র। গত 20 আগস্ট খোকন সেরনিয়াবাতকে মেয়রের পদ থেকে অপসারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। হাসিনা সরকারের মেয়াদকালে গুম হয় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একই পরিবারের 2 ভাই মিজানুর ও রেজাউল এবং সোনা মসজিদের ব্যবসায়ী মফিজুল ইসলাম। তাদেরকে ফিরে পেতে আকুতি জানিয়েছেন 2 পরিবারের স্বজনরা। তাদের দাবি, আইন শৃঙ্খলা পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গুম করা হয় 2 ভাইকে। এরপর বারবার আইন শৃঙ্খলা বাহিনী দপ্তরে ঘুরেও ফিরে পাননি আপনজনদের। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি তারেক রহমানের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন ফারজানা ইসলাম। 2016 সালের 17 আগস্ট পরিবারের অভিযোগ, শাহবাজপুরের নিজ বাড়ি থেকে মিজানুর রহমানকে তুলে নিয়ে যান শিবগঞ্জ থানার এসআই গাজী মোয়াজ্জেম হোসেন ও শাহ আলম সহ কয়েকজন পুলিশ সদস্য। বিএনপির সাথে যুক্ত থাকাই ছিল তার অপরাধ। একই বছর 27 ডিসেম্বর রাজশাহীর এসএস প্লাজা ছাত্রাবাস থেকে মিজানুর রহমানের ছোট ভাই রেজাউল করিমকে উঠিয়ে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশ সদস্যরা।
পরিবারের অভিযোগ, রেজাউলের বিষয়ে পুলিশ থানায় জিডি নিলেও মিজানুরের বিষয়ে জিডিও নেয়নি পুলিশ। অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান তারা। এখন জীবনযাপন কিভাবে আমি করছি? আমার স্বামী যদি না থাকে তাহলে কি একটা মানুষের অবস্থা হতে পারে? আমি দেবর ভাসুর সবার সাথে আমি সংসার করছি, আমার 6 বছর 7 বছর হয়ে যাচ্ছে আমার স্বামী হারা। তাহলে একটা স্বামী না থাকলে স্ত্রীর কি হতে পারে আপনারা বলেন? আমার আব্বুকে আমি মাত্র 6 বছর তখন আমার আব্বুকে গুম করে নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে, আমাদের ফিরে দেয়নি। আমরা বাবা বলে ডাকতে পাই না, ডাকতে ধরে। নতুন সরকার এসেছে, তাদের কাছে আমি জোরাত করি আমার বাবাকে যাতে ফিরিয়ে দেয় তারা। ছাত্র ভাইদের কাছে আবেদন করি আমি আমার বাবাকে যাতে তারা ফিরিয়ে দেয়। এদিকে 10 বছর আগে র‍্যাব পরিচয় তুলে নিয়ে গুম হওয়া মফিজুল ইসলামকে জীবিত অথবা মৃত ফেরত চান তার স্ত্রী। শুধু হাত আর পা নিয়ে আমার 3টা ছেলেকে থেকে গেছে, আমি কত কষ্ট করে খাই না খেয়ে 3টা ছেলে মানুষ করছি। আমার স্বামীকে আমি ফেরত চাই, আমি জীবিত হোক নাহলে মৃত হোক, আমার স্বামীকে আমি চাই। দুটি পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনী গুম করেছে, দাবি এই ছাত্রদল নেতার। তাকে পড়ার টেবিল থেকে ডিবির পরিচয় দিয়ে রাত অনুমানিক 10টার সময় ধরে নিয়ে গেছে। আমার 2টি ভাইয়ের সৌগত হয়ে আমার ব্রেন স্ট্রোক করে মারা গেছে। দীর্ঘদিন ধরে নিখোঁজ হওয়ায় তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি বলতে পারবেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তারা বলতেছে দায় দিচ্ছে আর কি যে পুলিশের লোকজনই এবং র্যাবের লোকজনই আমাদের পরিবারের সদস্যকে উঠিয়ে নিয়ে গেছে, গুম করে রাখছে। না, 13-14 সালের ঘটনা তো আমরা কি করে বলবো। গুম হওয়া 3 ব্যক্তিকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রধান শিক্ষক সহ 3 শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভে নামে সিদ্ধেশ্বরে গার্লস স্কুলের শিক্ষার্থীরা। দুর্নীতি, অনিয়ম সহ নানা অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। এদিকে ছাদ থেকে লাফিয়ে পড়ে শিক্ষার্থী ফারজানা আক্তার মৌয়ের আত্মহত্যার পেছনে প্রধান শিক্ষককে দায়ী করেছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। এবারের আন্দোলন প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে। রোববার দুপুরে সিদ্ধেশ্বরে গার্লস স্কুলের সামনে জড়ো হন একদল শিক্ষার্থী। তাদের সঙ্গে বাঁধাই করা একটি ছবি হাতে নিয়ে আসেন এক মা, তার কণ্ঠে মেয়ে হারানোর বেদনা। 2022 সালের ডিসেম্বরে মৌচাক এলাকায় ছাদ থেকে পড়ে মারা যান স্কুলের শিক্ষার্থী ফারজানা আক্তার মৌ। তার মৃত্যুর পিছনে প্রধান শিক্ষককে দায়ী করেন শিক্ষার্থীরা। একসময় গেট খুলে ভেতরে প্রবেশ করে বিক্ষোভ করেন তারা। এ সময় মৌয়ের পরিবার অভিযোগ করেন ব্যক্তিগত ক্ষোভের কারণে মৌকে 10ম শ্রেণীতে উঠতে দেয়নি প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মোল্লা। এই যে কাগজপত্রগুলো দেখেন, একের পর এক অনেকগুলা ডকুমেন্টস আছে, আমাদেরকে বিচার করতে দেয় নাই। নিখিল আমাদেরকে বিভিন্ন লোক দিয়ে বিভিন্ন হুমকি দিয়েছে আর কি। কোটা আন্দোলনের সময় বিভিন্নভাবে হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। পরে এ বিষয়ে প্রতিবাদ করলে গেল মঙ্গলবার শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ করেন তারা। করার পর হচ্ছে মানে ফাঁসি কিরকম ফাঁসির মতো আমার দম পুরো আটকে গেছিল। যেখানে আমার ফ্রেন্ড মৌ 2024 সালে আমাদের সাথেই বের হওয়ার কথা, কিন্তু সে 2023-এ আমাদেরকে ছেড়ে চলে গেছে। এককভাবে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা করে এতদিন স্কুল চালিয়েছেন প্রধান শিক্ষক ও 2 সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ও শামীমা আক্তার শামা। তারা নিজেদের রাজত্ব তৈরি করার জন্য তারা এই কার্যক্রমগুলো তৈরি করছে। নতুন কমিটি গঠন করা হোক স্কুলে এবং সেটা বিভাগীয় কমিশনার দ্বারা হোক। অভিভাবকরা অভিযোগ করেন এককভাবে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা করে এতদিন স্কুল চালিয়েছেন প্রধান শিক্ষক। আমি তো অসুস্থ, আমি এই ব্যাপারে এখন কিছু বলতে চাচ্ছি না ভাই। নির্বাহী আদেশে এদিন স্কুল বন্ধ থাকায় স্কুলে ছিলেন না প্রধান শিক্ষক। পরে ফোনে যোগাযোগ করা হলে এ বিষয়ে কথা বলতে অপারগতা জানান তিনি। এক পর্যায়ে স্কুলের সামনের রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় এক দফা দাবিতে আন্দোলন চলবে বলে কড়া হুঁশিয়ারি দেন তারা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। এবার খেলার সংবাদ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ঐতিহাসিক জয়।
রাওয়ালপিন্ডি টেস্টে 10 উইকেটে জিতে নিজেদের টেস্ট ইতিহাসে পাকিস্তানকে প্রথমবার হারিয়েছে টাইগাররা। জয়ের জন্য চতুর্থ ইনিংসে সহজে 30 রানের লক্ষ্যে পৌঁছে যায় নাজমুল শান্তর দল। প্রথম ইনিংসে 191 রানে ম্যাচ সেরা হয়েছেন মুশফিকুর রহিম। এতে প্রাপ্ত অর্থ বর্ণাঢ্যদের দান করেন তিনি। এদিকে ঐতিহাসিক এই জয়ে বিপ্লবী ছাত্র জনতাকে উৎসর্গ করেছেন টাইগাররা। রিফাত আঞ্জুমের রিপোর্ট। ঐতিহাসিক জয়ের জন্য অপেক্ষাটা 14 টেস্ট আর প্রায় 23 বছরের। অবশেষে সেই কাঙ্ক্ষিত জয় এলো রাওয়ালপিন্ডিতে। মুলতানে পুনরাবৃত্তি হয়নি, হতে দেননি টাইগাররা। যেখানে উইকেট আর কন্ডিশন বিবেচনায় রাওয়ালপিন্ডি টেস্টের ভাগ্য ছিল ড্রয়ের দিকেই। পঞ্চম দিনে রোমাঞ্চ ছড়াবে এটা হয়তো কেউ ভাবতে পারেনি। টাইগারদের দারুণ বোলিংয়ে এই রোমাঞ্চটা যে বাংলাদেশের জন্য ঐতিহাসিক হয়ে উঠবে সেটা হয়তো কারো কল্পনাতে ছিল না। দিনের শেষে 10 উইকেটের দারুণ এক জয়ে বাংলাদেশের সিরিজে লিড। এক উইকেটে 23 রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে পাকিস্তান। দিনের শুরুতেই শরীফুলের বলে উইকেটের পেছনে লিটনের হাতে ধরা পড়ে আউট হন সান মাসুদ। পরের বলেই অবশ্য হতাশ হতে হয় বাংলাদেশকে। প্রথম বলে বাবর আজমের ক্যাচ উইকেটের পেছনে ফেলে দেন পুরো ম্যাচ জুড়ে দারুণ উইকেট কিপিং করা লিটন দাস। 0 রানে জীবন পাওয়া বাবর ব্যক্তিগত 22 রান করে নাহিদ রানার বলে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। পরের ওভারে সাকিব আল হাসান ফেরান সাউথ শাকিলকে। তবে শফিককে আউট করে ড্যানিয়েল ভিটোরিকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে বাহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক বনে যান সাকিব। মধ্যাহ্ন বিরতির পর শাহিন আফ্রিদির উইকেট মিরাজ আর নাসিম শাহের উইকেট সাকিব তুলে নিলে 118 রানে 8 উইকেট হারিয়ে আরও চাপে পড়ে যায় পাকিস্তান। স্রোতের বিপরীতে পাকিস্তানের হয়ে লড়াই একাই চালিয়ে যান মোহাম্মদ রিজওয়ান। টেস্ট ক্যারিয়ারে 10ম 50 তুলে নেন তিনি। তবে রিজওয়ানের লাগাম টেনে ধরেন মিরাজ। মোহাম্মদ আলী মিরাজের বলে আউট হলে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ হয় 146 রানে। দারুণ বোলিংয়ে মিরাজ তুলে নেন 4 উইকেট। এছাড়া সাকিব 3টি এবং শরীফুল, নাহিদ রানা ও হাসান মাহমুদ 1টি করে উইকেট নেন। 30 রানের সহজ টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টাইগারদের বড় পরীক্ষার মুখে পড়তে হয়নি। 2 ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম জয়ের আনুষ্ঠানিকতা শেষ করেই মাঠ ছাড়েন। জাকির 15 ও সাদমান 9 রানে অপরাজিত থাকেন। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 5 ম্যাচে 2 জয়ে পয়েন্ট তালিকা 6-এ উঠে এসেছে বাংলাদেশ। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। সংবাদ সকালে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সচিবালয় ঘেরাও নিয়ে আনসারদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত বেশ কয়েকজন। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা, সবাইকে ধৈর্য ধারণের আহ্বান। দেশে বন্যা পরিস্থিতির উন্নতি, খাবার এবং সুপেয় পানির তীব্র সংকট নেই, নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা। বিডিআরে হত্যাকাণ্ডের অভিযোগে হাসিনা সহ 14 জনের বিরুদ্ধে মামলা, গণ অভ্যুত্থান ঘিরে সহিংসতায় আরো 7 হত্যা মামলা। চাঁদাবাজি আর দখল বাণিজ্যের 100 কোটির মালিক বরিশাল সিটির সাবেক মেয়র চাচা ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ নগরবাসী। এবং পাকিস্তানের মাটিতে টাইগারদের ঐতিহাসিক জয়, বিপ্লবী ছাত্র জনতাকে উৎসর্গ, ম্যাচ সেরার অর্থ বর্ণাঢ্যদের দিলেন মুশফিক। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।